আমি যেই মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটামুটি সবার খুব পরিচিত এবং সবাই আম, এই গল্পটা এবং এই মুভিটাও আসলে দেখার কথা এবং এই মুভিটা সম্পর্কে আসলে সবাই মোটামুটি কম বেশি জানে। এই মুভিটা মানে আমি যখন খুব ছোটবেলায় আমি যখন আসলে শুনছিলাম, অল্প অল্প করে জানতাম, কিন্তু তখন জিনিসটা আসলে খুব একটা তো মানে বোধগম্য হয় নাই। এটা যখন এই রিসেন্ট টাইমে যখন আমি গল্পটা আবার শুনলাম, সানডে সাসপেন্সে তো আমি আসলে রেগুলার গল্প শুনি। তো সানডে সাসপেন্সে যখন আমি গল্পটা শুনলাম আবার, শোনার পর তখন খুব ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করলো আর কি। এবং এই আমার কাছে মনে হয় যে যে কোনো একটা মুভি হোক, যে কোনো একটা গল্প হোক, অথবা যে কোনো কিছু একটা হোক, সেটার ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট ডিফারেন্ট ইম্প্যাক্ট থাকে একটা। হ্যাঁ, তো একটা মুভি আমি এখন দেখলাম, সেটার ইম্প্যাক্টটা এখন যেরকম হয়, সেটা আমি 10 বছর আগে যখন দেখছি সেটার ইম্প্যাক্টটা সেম ছিল না। তো এটা চেঞ্জ হতে থাকে আর কি। তো এই ফ্র্যাঙ্কেনস্টাইন, ওকে, আমি মানে বলে নিই যে আমি আসলে আজকে ফ্র্যাঙ্কেনস্টাইন মুভির একটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। আমার গল্প নিয়ে বা পুরো মুভি নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নাই, কারণ এই গল্প মুভি সবাই আসলে মোটামুটি জানে। এবং এই গল্পটা যখন আমি শুনি, শোনার পরে আমার একটা খুবই ভারী একটা অনুভূতি কাজ করছে। এবং এই মুভিটা দেখার পরেও মোটামুটি লাস্টের দিকে গিয়ে খুব সেম একটা মানে খুবই মেলানকলিক একটা টেন্ডেন্সি কাজ করছে আর কি। এবং এটা আমার কাছে মনে হয় যে আম, এই মুভিটা দেখলে আসারই কথা, কারণ মুভিটার লাস্টে একটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার আসলে নোটিস করার মতো, আহ, যেটা মানে মানুষের মনকে আসলে অনেক বেশি নাড়া দেয় আর কি, একরকম বলা যায়। এটা হচ্ছে একটা ক্রিয়েটর আর ক্রিয়েচারের গল্প। একজন ক্রিয়েটর একটা ক্রিয়েচারকে বানাইছে এবং এরপরে তাদের লাইফের একটা বড় সময়ের যে ঘটনা, সেই সময় নিয়ে আসলে এই গল্পটা আসলে বানানো। তো এই গল্পটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে কিছু মানুষ আসলে থাকে যারা আম, যারা একটা ঘটনার দুইটা অংশ দেখতে পারে। মানে সে হয়তো ঘটনাটা যার সাথে হচ্ছে, সেই ভিকটিমের পার্সপেক্টিভটাও সে দেখতে পারে, আবার হচ্ছে যেই মানুষটা আসলে সেই ঘটনাটা ঘটাইছে তার পারসেপশনটাও সে দেখতে পারে। তো এই ধরনের মানুষজন আসলে আমার কাছে মনে হয় যে এরা খুবই ব্লেসড টাইপের মানুষ। কারণ আম, আমরা যখন লাইফে আসলে আমরা যখন মানে কোনো একটা সিচুয়েশন এক্সপ্লেন করি কাউকে, কোনো একটা ঘটনা যখন বলি, তখন আমরা খুব কম সময় দেখা যায় যে যখন আমরা দুজন মানুষের পারসেপশন নিয়ে একসাথে কথা বলতে পারি। ঠিক আছে, মানে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা হয়তো একজনের উপরে বায়াসড থেকে সেই মানুষজনের ঘটনাটা বলতেছি আর কি, কিন্তু আরেকজনের সাথে যে ঘটনাটা হয়েছে সেই অ্যাসপেক্টটা আসলে আমরা দেখি না, সেই দুর্বলতাটা আমরা আসলে দেখি না, বা সেই মানুষটা আসলে কেন এরকম হইলো সেটা আসলে আমরা চিন্তা করি না, তখন আমরা খুব কুইক জাজমেন্টে চলে আসি। ইনফ্যাক্ট মানে এটা আসলে অনেক বেশি ইজিয়ার যে একটা মানুষের উপরে বায়াসড থেকে সেই গল্পটা শুনে তারপর সেটার এক্সপ্লেনেশন দেওয়াটা অলওয়েজ ইজিয়ার হয়। তো এখন মানে আমাদের এই গল্পের যে রাইটার মেরি শেলি, উনি আসলে এই গিফটেড চিন্তাভাবনার মানুষের অধিকারী। উনি ক্যারেক্টারের দুই রকম অংশ আসলে দেখতে পান, এবং রাইটারদের ক্ষেত্রে এই ধরনের টেন্ডেন্সি আসলে অনেক বেশি থাকে, কারণ তারা যেহেতু আসলে গল্প লেখেন এবং গল্প আসলে তৈরি করেন, তাদেরকে অলওয়েজ বোথ সাইড পারসেপশন নিয়ে আসলে কাজ করতে হয়। তো এইটা একটা অসাধারণ একটা ব্যাপার, এবং এই কারণে আমার কাছে মনে হয় ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পটা মানে খুবই মানে দুইটা ক্যারেক্টারের যে আসলে একটা মানে সাংঘর্ষিক মিল, সেই জিনিসটা আসলে দেখানো হয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইনে। এনিওয়েজ, আমি আসলে কোনো ডিলে না করে, আমি অলরেডি ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছি অনেকক্ষণ, তো ডিলে না করে আমি গল্পটার
একটু সামারিতে চলে যাই। একটা ক্রিয়েটর থাকে, সেই ক্রিয়েটর হচ্ছে একটা মানে অনেক মানুষজনের বিভিন্ন ধরনের হিউম্যান পার্টস নিয়ে তারপর সে একটা ক্রিয়েচার বানায়, এবং সেই ক্রিয়েচারটা পরে বানানোর সময়ই সে বুঝতে পারে যে এটা আসলে অনেক বেশি শক্তিশালী, এবং এটাকে যদি সে বানায় তাহলে দিস কুড বি আ ব্যাড আইডিয়া। কিন্তু তবুও সে আসলে জিনিসটা শেষ করার পরে তারপর হচ্ছে সে তার এই ক্রিয়েচারটা সে ফাইনালি বানানোর পরে যখন সে দেখলো যে এই ক্রিয়েচারের মধ্যে প্রাণ আসার পরে সে তাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করে, অনেক কিছু জানানোর চেষ্টা করে, এবং সে তার ক্রিয়েচারকে অনেক কিছু মানে নতুন নতুন ভাষা শেখানোর চেষ্টা করে। কিন্তু ক্রিয়েচার যেহেতু একটা জায়গার মধ্যে বন্দি, সে আসলে কোনো কিছু তেমন কিছু শিখতে পারতেছিল না। এবং এটাও আসলে অনেকটা হিউম্যান লাইফের সাথে কানেক্টেড, যে আমরা আসলে অনেক সময় বলি না যে মানুষকে আসলে মানে ছোট বাচ্চাদেরকে অনেক সময় ছেড়ে দিতে হয়, ছেড়ে দেওয়ার পরে তারা অনেক কিছু শেখে। তো এখানে ব্যাপারটা আসলে তাই হয়েছে যে সে ওই ক্রিয়েচারটা যেহেতু অনেক বেশি ভয়ঙ্কর, তাকে তো আসলে বাসা থেকে তাকে তো মানে ল্যাবের ভেতর থেকে তো তাকে বের করা যাচ্ছে না। তো এই কারণে ল্যাবের ভিতরে থেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করা হয়, কিন্তু সে আসলে অনেক কিছু মানে তেমন কিছু আসলে শিখতে পারে না। তো এটার জন্য মানে যে গল্পের যে আসলে মূল ক্যারেক্টার ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, উনি আসলে অনেক বেশি চটে যান, এবং উনি চিন্তা করেন যে এই ক্রিয়েচার অনেক বেশি শক্তিশালী বটে, তবে তার ইন্টেলিজেন্স আসলে এত বেশি না, এবং নর্মাল হিউম্যানের মতো না, এটা সে মনে করে। তো মনে করে তারপরে একদিন হচ্ছে সে তাকে অ্যাবান্ডন করার পরে তারপর সেই ক্রিয়েচারটা সামহাউ সার্ভাইভ করে সে অন্য একটা জায়গায় পালায় চলে যায়। তারপরে যখন সে লাইফে এন্ট্রি করলো একদম একা, যখন সে দেখতেছে এখানে সেখানে সার্ভাইভ করে যে লাইফে কিভাবে কি করতে হয় না করতে হয়, তখন সে ভাষা শেখার পরে তারপরে তার যে আসলে একটা মানে ফিজিক্যাল স্ট্রেংথ আছে, সেটাকেও সে অনেকভাবে ইউজ করলো, এবং তার ভেতরে যে আসলে একটা ব্যাপারও আসলে আছে। মনস্টার মানুষ মানেই যে আসলে সে কাইন্ড হবে না বা সে আসলে ভয়ঙ্কর কিছু হবে, ব্যাপারটা আসলে ওরকম কিছু না। তো তার ভেতরে কাইন্ড জেস্চারটাও আসলে অনেক বেশি এখানে দেখা গেছে। তো এরপরে যেটা হইলো যে নানান সময় নানান ধরনের দ্বন্দ্ব চলতে থাকলো ক্রিয়েটার আর ক্রিয়েচারের মাঝখানে, এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আসলে আমাকে সবথেকে বেশি যেই ব্যাপারটা আসলে অনেক বেশি হিট করছে, এই ব্যাপারটা হচ্ছে যে লাস্টে যখন ক্রিয়েটারটা যখন আসলে শয্যাশায়ী অবস্থায়, তার বেঁচে থাকার আর কোনো আশা নাই, এবং সেই ক্রিয়েচারেরও আসলে কিছু করার নাই, এবং মানে মানে তার ক্রিয়েটার যদি আসলে মারাই যায়, সে আসলে আর কি করবে। তো ওই সময়টা যখন হচ্ছে এই ক্রিয়েটর নিজে যখন আসলে ওই তার ক্রিয়েচারকে এত বছর ধরে এত কথাবার্তা বলার পরে বা এত তিরস্কার করার পরে যখন শেষ পর্যন্ত গিয়ে তার ক্রিয়েটর যখন তাকে একটু ভালোবাসা দিয়ে আসলে একটু হাতটা ধরছে, এবং হাতটা ধরার পর যখন সে বলছে যে আই অ্যাম সরি ফর অল আই হ্যাভ ডান টু ইউ ওভার দ্য ইয়ার্স অ্যান্ড প্লিজ ফরগিভ মি, মানে এইটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা ব্যাপার আর কি এই সিনেমাতে। কারণ এটার সাথে আমাকে আসলে কেন স্পেশালি আসলে এই জায়গাটা নাড়া দিল, এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের লাইফে সবসময় একটা ক্লোজার খুঁজতে থাকি। আমরা আসলে চাই যে আমাদের সাথে কিছু একটা হইলো যেটা আমরা মেনে নিতে পারতেছি না, আমাদের তো আসলে কোনো হাত থাকে না, তো আমরা মেনে নিতে পারতেছি না এরকম একটা ঘটনা হইলো, এবং কোনো একজন মানুষ আমাদের সাথে খারাপ করলো, সেটার জন্য আসলে আমরা জানি যে খারাপ করার পরে আসলে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক, দেয়ার ইজ নো মানে হিলিং, এটা আমরা জানি। বাট দ্য প্রবলেম ইজ যে মানুষ ওই ক্লোজারটাও আসলে পায় না, একটা ক্লোজার যেটা আসলে খুব বেশি দরকার একটা মানুষের লাইফে, সেই জিনিসটা আসলে নাই। এবং এইখানে সব কিছু তো আসলে ইভেনচুয়ালি তো সব কিছু ডিস্ট্রয় হয়েই গেল, ক্রিয়েটার মারা যাচ্ছে, ক্রিয়েচারের আর কোনো ভবিষ্যৎ নেই, এবং ক্রিয়েচার যেমন আছে তেমনই সে থাকবে, এবং তার লাইফের আসলে কোনো অন্য কোনো উদ্দেশ্যও আসলে নাই,
সে মানে মনস্টার হয়ে তাকে থাকতে হবে, তাকে তো মানুষজন একসেপ্ট করবে না, তার হোল লাইফ এরকম থাকতে হবে, যেহেতু সে আসলে ইমমর্টালও হয়ে গেছিলো। তবে সে শেষ পর্যন্ত সে তার ক্রিয়েটারকে সে ক্ষমা করে দিছে, যখন তার ক্রিয়েটার তাকে কাইন্ডনেসের সাথে বলছে যে এটা আসলে খুবই নেসেসারি, যে একটা অ্যাডাল্ট এই যে আসলে আমরা যে জিনিসটা পাই না, সেটা হচ্ছে যে আমরা একটা প্রপার একটা ক্লোজার পাই না, এবং সেটা সবাই ডিজার্ভ করে। এবং এই প্রপার ক্লোজার দেওয়ার যে আসলে টেন্ডেন্সিটা, এবং প্রপার একটা বিদায় নেওয়ার বা বিদায় দিয়ে দেওয়ার, মানে বিদায় দিয়ে চলে যাওয়ার যে আসলে একটা প্র্যাকটিস, এই জিনিসটা আমাদের মধ্যে আসলে নাই। এবং এই কারণে মানুষ দিনের পর দিন রেজ, দুঃখ, কষ্ট এবং না পাওয়ার আসলে অনেক ধরনের কালেকটিভ থটস, কালেকটিভ ওভার থিঙ্কিং, কালেকটিভ ট্রমা, এই জিনিসগুলো নিয়ে আসলে মানুষ বেঁচে থাকে। রেজ মানুষের মনে জমা হয়ে থাকে, এবং এই রেজটা জমতে জমতে একটা সময় মানুষ আসলে মনস্টার হয়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস নোটিস করার মতো আছে, সেটা হচ্ছে যে এই মুভিতে একটা পর্যায়ে দেখা যায় যে ক্রিয়েচার যে থাকে, ক্রিয়েচারটা হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে, সে একটা পর্যায়ে সে বলতেছিল যে এই পৃথিবী যেই পরিমাণে ক্রুয়েল, আসলে এই ক্রুয়েল পৃথিবীর সাথে নিজেকে অ্যাডাপ্ট করানোর জন্য তোমাকে ক্রুয়েল হইতেই হবে, কিছু করার নাই। এবং সে তো মানে এই ক্রিয়েচার তো আসলে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু সে কিন্তু তার প্রথমে শক্তির খুবই ভালো ইউজটা করছে আসলে। মানে সে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল, এর জন্য দূর দূর থেকে কাঠ জোগাড় করে নিয়ে আসছে, কারণ তার অনেক বেশি শক্তি, তার অনেক কাজ করার ক্যাপাসিটি আছে, এটা সে করছে। কিন্তু যখন সে দেখছে যে মানুষজন শুধুমাত্র তার অ্যাপিয়ারেন্সের জন্য তাকে আসলে অ্যাবান্ডন করতেছে এবং তাকে ভয় পাচ্ছে, তাকে কেউ স্বীকার করতে চাচ্ছে না, কাইন্ডনেসের সাথে কেউ তার সামনে এসে তার সাথে নর্মালি কথাও বলতেছে না, তখন তাকে আসলে এবং তাকে অ্যাটাক করতেছে কোনো কারণ ছাড়াই, যে শুধুমাত্র তার চেহারা দেখে তাকে আসলে ক্রুয়েল হইতে বাধ্য হইতে হয়েছে আর কি। প্রপার ভালোবাসার অভাবে ভালো মন্দ বিচার করার যে আসলে একটা শক্তি থাকে, এই পৃথিবীর সাথে ফাইট করার একটা যে শক্তি থাকে, বা অপটিমিজম নিয়ে আসলে মানুষের বেঁচে থাকার যে আসলে একটা শক্তি থাকে, সেটা মানুষ হারায় ফেলে একটা কনস্ট্যান্ট হেট্রেড পাইতে পাইতে। এই যে আমরা আসলে অনেক সময় চিন্তা করি যে মানুষ কেন এত বেশি রেগে যায়, কেন আসলে মানুষের মধ্যে এত বেশি ফ্রাস্ট্রেশন, এবং কেন আসলে মানুষ জাস্ট নর্মাল একটা কনভারসেশন, মানে সবসময় কিসের জন্য এত বেশি বিরক্ত হয়ে থাকে। এটার কারণ হইতে পারে এটা, যে এই মানুষটা হয়তো জানে না যে, অথবা মানে এই মানুষটা হয়তো কখনো দেখছে যে যখন সে ভালোভাবে কাউকে অ্যাপ্রোচ করে, ভালোভাবে সে আসলে থাকতে চায়, তখনই ভালো মানুষের জন্য এই পৃথিবী আসলে না, এই পৃথিবী আসলে ক্রুয়েলদের জন্য, এবং সেই কারণে তাকেও ক্রুয়েল হইতে হয়েছে। হ্যাঁ, এনিওয়েজ অনেকক্ষণ কথা বলে ফেললাম। এই ফ্র্যাঙ্কেনস্টাইন মুভি নিয়ে আমার দুইটা পারসেপশন আসলে আমি বললাম। প্রথমটা হচ্ছে যে একটা প্রপার একটা ক্লোজার, যেটা আসলে সবাই ডিজার্ভ করে, সেটা আসলে আমাদের উচিত প্র্যাকটিস করা, এবং থ্রু কমিউনিকেশন প্র্যাকটিস করা। মানে কারোর সাথে আসলে কোনো একটা সমাধান হচ্ছে না, মানে অ্যাটলিস্ট ইউ ট্রাই টু বি দ্য কাইন্ড পারসন, যে আসলে সমাধানটা হচ্ছে না, তাহলে আমি কাইন্ড হয়ে আমি আসলে তাকে আমি বলি যে আসলে সরি, আই মেসড আপ। সো এইটা হচ্ছে একটা ক্লোজারের একটা পয়েন্ট, এই পয়েন্টটা আসলে দেখানো হয়েছে। দ্যাটস ওয়াই আই লাভ ফিমেল রাইটার্স, কারণ তাদের ইনসাইটটা আসলে অনেক বেশি মানে ওয়াইড থাকে। ইউ ডোন্ট হ্যাভ টু বি মানে ভেরি স্যাড অ্যাবাউট দ্য এন্ডিং, মানে ইট ক্যান বি সাটল ক্লোজার, সাটল এন্ডিং অ্যাজ ওয়েল। মানে এটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে আসলে যে কোনো গল্পের ক্ষেত্রে। এবং এই ব্যাপারটা হুমায়ুন আহমেদের মধ্যে অনেক বেশি দেখা যেত, যে হুমায়ুন আহমেদের এন্ডিংগুলো বেশিরভাগ সময় মানুষ বলতো যে অনেক মানে তার এন্ডিংটা আসলে হয় না বা এরকম কিছু একটা। তবে আমার কাছে আসলে জিনিসটা উল্টা মনে হয়, যে মানে হুমায়ুন আহমেদের এন্ডিংটা, আমি আবারও বলি আসলে যে কোনো সময় যে কোনো গল্পের আসলে ইয়েটা চেঞ্জ হয়, মানে জেস্টারটা চেঞ্জ হয়। মানে যখন আমি ছোট ছিলাম তখন আমার কাছে মনে হতো যে হুমায়ুন আহমেদের এন্ডিংটা আসলে ভালো না,
তবে যখন আমি যখন দেখলাম যে একটু যখন বড় হইলাম, তখন আমার কাছে মনে হয় যে হুমায়ূন আহমেদের যে এন্ডিংটা, এটা আসলে খুবই সুন্দর একটা এন্ডিং আর কি। মানে এন্ডিং মানে এইটাই না যে একটা জিনিসের হয় অনেক বেশি স্যাড এন্ডিং হইতে হবে অথবা অনেক হ্যাপি এন্ডিং হইতে পারে। এন্ডিং ক্যান বি অ্যাবস্ট্রাক্ট, একটা অ্যাবস্ট্রাক্ট ফিলিংও আসলে কাজ করতে পারে। তো এনিওয়েজ এটা আমার ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে আসলে এটাই ছিল। এই দুইটা পার্সপেক্টিভ নিয়ে আসলে আমি কথা বলতে চাইছিলাম ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে। আই হোপ সবাই আসলে মুভিটা দেখবে, কারণ এই মানে এবং গল্পটাও শুনে দেখতে পারে। এই গল্পটা সানডে সাসপেন্সে পাওয়া যাবে। সানডে সাসপেন্সে হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইনের পুরো গল্পটাই আছে, এবং মুভিটা আসলে দেখলেও দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মাই বক বক। পরে কথা হবে আবার। ওকে, বাই।